কয় ভাইজান ভাইজান এরকম দেখেন তো, এরকম উপরের থেকে তো আগুন নিচে নেমে আসতেছে। তো কিছুক্ষণের জন্য সে বাঁশি বাজানি সে থামাইলো। প্রথম পরে একটা লাঠির মধ্যে হঠাৎ করে এরকম একটা বড় একটা এরকম আলুর চমক আর কি, লাইটের মতো অনেক আলো, একটা সুন্দর একটা মেয়ে হঠাৎ করে ধপ করে উপরের থেকে লাফ দিয়ে মনে হয় যে নামছে। তো এখন পরি কয় যে কী এমন ঘটনা তোমার, কি কয় ঠিক আছে আমি এগুলি শুনি, এগুলি এরকম বাঁশি বাঁধলে তো আমি এদিক দিয়ে যাই, আমার সহ আমি উপরে দিয়ে যাই, ফুল টুল করে ফুলের বাগান থেকে আমার ভুবনে আমি যাই। তা তোমার মাঝখানে যাওয়ার পথে তোমার এই গ্রামটা, এই নদীর পারে এই সাইডটা পরে, আর তোমার আমি খেয়াল করছি বাঁশির সুর কোন দিক থেকে আসে। হুজুরের কাছে নিয়ে গেল পরে, তারপরে তো হুজুরে দেখে তো হুজুরে যখন দেখাবে এই জন্য আরও রাগারাগি, ঠিক আছে হুজুরের কাছে যাইবো না কোনো মতি, না আমি হুজুরের কাছে যাবো না, হ্যান তেন মুখ মানুষের ধীরে ধীরে সরে ফেলায় দেয়। তো হুজুর অনেকক্ষণ পরে একটা গোপনীয় ঘরে নিয়ে তারা নিয়ে রুমের বাতিটা নিবে, তারপরে একটা মোমবাতি জ্বালা তারা পরীক্ষা করলো। যে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বলছিলাম। আমি যখন 1985 আমি নর্থডেম কলেজের ছাত্র, তখন আমার একটা বন্ধু ছিল, তার নাম হলো জুয়েল, তার সাথে পরিচয় ছিল। তার দেশের বাড়ি হলো মুন্সিগঞ্জ রারিখাল গ্রামে। তো তার সাথে যোগাযোগ ছিল মাঝখান দিয়া, তার বাপরে বা তার মারে আমি আপা বলতাম আর দুলাভাই বলতাম। তো সেই হিসেবে পরিচয় ছিল। মাঝখানে অনেকক্ষণ বিভিন্ন কারণে গ্যাপ। তাই এখন শুনছি তার আব্বা এবং আব্বা মারা গেছে, তার মা আছে আর কি। তো বুঝদিন আপা বলতাম। তো মাঝখানে আমাদের যোগাযোগ ছিল, পরে ফেসবুকের মধ্যে বিভিন্ন কানেকশনের মাধ্যমে যোগাযোগ হইলো। পরে সেটা ঘটনাটা হলো গিয়ে সেই 2000 সালের ঘটনা। তার সাথে যোগাযোগ হওয়ার পর তার গ্রামের বাড়ি তো সেই রারিখাল মুন্সিগঞ্জ, তাদের বাড়িটাতে আগে একটু পরিচয় দিয়ে এনেছিল। বাড়িটা খুব সুন্দর বাগান বাড়ির ভিতরে বিভিন্ন গাছপালা আছে, আর ভিতরে মনে করেন 4-5টা রুম, তারা মনে করেন সেইভাবে তারা থাকে। মাঝে মধ্যে সে মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসতে বেশি সময় লাগে না, অবশ্য 1 ঘন্টা বা 45 মিনিটের রাস্তা। সে ঢাকায় যাত্রাবাড়ি এসে সে কাজ করে। তো মাঝে মধ্যে আমার যখন অবসর থাকতো আমি তখন তার গ্রামের বাড়িতে যাইতাম। তো সেই হিসেবে তো একবার সেই 2000 সালের ঘটনা, আমি তার গ্রামের বাড়িতে যাওয়ার পরে সে আবার খুব বাঁশি বাজাইতে পারতো। এবং মুন্সিগঞ্জ দিক দিয়ে তার পদ্মা নদীর দিকে, তার বাড়ির পাশে বড় পদ্মা নদী থাকে এবং এখানে আছে অলরেডি। সে নদী থেকে ইলিশ মাছ ধরতো। তাই আমার বলতো যে আমি আবার এগুলি কিছু এত রাত্রেবেলা তো বাঁশি বাজা ভালো কথা। সে সারাদিন আম্মা বলতে দেখো তো আমার ছেলেটা কী অবস্থা, এর বাঁশি বাজার অভ্যাস ছোটোকাল থেকে, এই বাঁশি বাজার অভ্যাস ছাড়তে পারে না। আমি কেউ হয়তো বা মনের খেয়াল বা বসে শখে এগুলি করে। পরে আমি বললাম কিরে তুই এগুলি এখনো বড় হয়ে গেছে এখনো বাঁশি বাজায়। তাই বলবো যে বাঁশি বাজায় যে পাঠাইতে তার এক ছোটোকালে ঘটনা আছে, ওটা তার মানে আমার ফ্রেন্ডের আম্মা আমার বললো আর কি। তো সেই হিসেবে আমার শেয়ার করা। তখন মনে করেন আমিও তো ছোটো, তখন আমার বয়স, যদিও সে আমার বন্ধু, সে একসাথে বেসপিটি একসাথে, কিন্তু তখন যে ঘটনাটা বললো তখনকার সময় আমি হয়তো বা 7-8-এ পড়ি, সেই 1981-এর ঘটনা। কিন্তু এটা পরে আবার তার সাথে 2000 সালের ঘটনা একটা ঘটছে। তা আমি আগের ঘটনাটাই বলছি, তার আম্মা যেটা বলছে সেটা একটু মোটামুটি ইন্টারেস্টিং। তো সে তখন ছোটো, সে তখন দেশে বেড়ে এখন উন্নত ছিল না। এখন যে এরকম উন্নত হচ্ছে, মাওয়া রেলগাড়ি এরকম হয়েছে, বিভিন্ন হাইওয়ে রুট হয়েছে, এরকম হাইওয়ে রুট ছিল না। সে অনেক 1981 সালের কথা। তখন সে করতো, সে ওই সারাদিন বাঁশি বাজাইতো। এগুলো আম্মা আমি শুনছি পরি নাকি দেখতে খুব সুন্দর, এখন আমি পরির সাথে দেখা করবো, আমার পরি ভাল লাগে। আমি তোর পরি ভাল লাগে কইলি কি পরি আসবো? কয় না আমি তো বাঁশি বাজাই, দেখি কী অবস্থা হয়েছে। প্রায় সময় সে পদ্মা নদীর পারে, সেখানে ওইখানে ঠান্ডা বাতাস পড়তো। সে রাত্র, তার আবার সাহস ছিল অনেক বেশি। এটা তার আম্মার থেকে আমার ঘটনাটা শোনা। তো এখন সে বাঁশি বাজাইতো এরকম বাঁশি যাইতে রাত্র 10টার সময় যাইতো, অনেকক্ষণ বাঁশি বাজাইতো। তো বাঁশি বাজায় তার সাথে হয়তো একটা লোক ছিল, থাকতো একলা মানুষ, এরকম 7-8-এ পরে। কত আর বয়স, খুব বেশি হলে 13 কি 14 হবে এরকম বয়স। তো একলা কোন ঘটনা ঘটে, ছাতে বাসায় রাখাল ছিল, কাজের লোক তারে পাঠাই দিত। এখন বাঁশি বাজাইতে দেখে 2-3 দিন বাঁশি বাজাইতে কিছু একটা আসে না। একদিন দেখে দেয় আসমান দিয়া ওই আগুনের গুলার মতো কি এরকম বাইসা দেয়, ঠিক আছে। তো সে মনে করছে বিমান টিমান এরকম হবে, এরকম কোনো কিছু, সে এটারে পাত্তা দেয় নাই। তারভাবে সে বাঁশি বাজায়, সে রাত্র এরকম 1-1:30টার সময় আসতো, রুমে খাবার টাবার সাজায় দেওয়া থাকতো, খাইয়া শুয়ে পড়তো। এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম ঘটনা ঘটছে। ঘটনা হলো 4th দিনের ঘটনা। তো এখন সে একদিন বাঁশি বাজাতেছে, ওই আমার যেটা বলছে যেভাবে বলছে আমি ঠিক সেইভাবেই বলতেছি আর কি। রাখাল ছেলেটার সাথে ছিল, তার মা আমার সাথে ঘটনা যেভাবে শেয়ার করছে, আমার বন্ধুরা আম্মা, আমি সেইভাবেই বলছি। তো এখন সে এরকম করে বাঁশি বাজাইতেছে একদিন। তো একদিন দেখে কি
যে আগুনের গোলা আকাশ দিয়ে এটা উঠতেছে, উঠতে 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 একদম এটা কাছের দিকে চলে আসতেছে। সেও খুব করুণ সুরে বাঁশি বাজাতে এবং খুব ভালো বাঁশি বাজাতে পারত। সে এক সময় তার এলাকার মধ্যে বাঁশি বাজাতে পুরস্কারও পাইছে, ঠিক আছে, শ্রেষ্ঠ পুরস্কার পাইছে, খুব সুন্দর বাঁশি বাজায়, ঠিক আছে। তো এখন সে দেখলো যে নিচে আসতেছে, ওইটা দুইজনই তো বয়স কম, রাখাল ছেলেটা যেটা বাসায় কাজ টাজ করে ওইটা বয়স কত এরকম 13-14 বছর আসছে। কয় ভাইজান এরকম দেখেন তো, এরকম উপরের থেকে তো আগুন নিচে নামে আসতেছে। তো কিছুক্ষণের জন্য সে বাঁশি বাজানি সে থামাইলো। প্রথম পরে একটা লাঠির মধ্যে হঠাৎ করে এরকম একটা বড় একটা এরকম আলুর চমক আর কি, লাইটের মতো অনেক আলো, একটা সুন্দর একটা মেয়ে হঠাৎ করে ধপ করে উপরের থেকে লাফ দিয়ে মনে হয় যে নামছে। তো মেয়েটা বলতেছে, তুমি এরকম কি বাঁশি বাজাও সারাক্ষণ, তোমার মনে কি কষ্ট? ঠিক আছে, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আসি, আসার পরে তোমার দেখি, তোমার বাঁশির সুর আমার কাছে খুব বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আজকে যে এরকম পাগল করার সুর ধরছে আমি আর থাকতে পারলাম না। ঠিক আছে, কেন, তোমার কি সমস্যা? কয় আমি বাঁশি বাজাতে আগে থেকে সমস্যা। এর মধ্যে বলে রাখা ভালো যে আমার বন্ধু, তার নাম হলো সে জুয়েল, সে কিন্তু দেখতে কিন্তু হ্যান্ডসাম, খুব সুন্দর ছিল, মাথায় কুকুরা চুল ছিল এবং তার গায়ে বয়স 13-14 হলে খুব সাহস ছিল, ঠিক আছে, এবং দেখতে খুবই সুন্দর, যে কোনো মেয়ে দেখতে পারে তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যেত। এই হলো ঘটনা। তো এখন পরি কয় যে কী এমন ঘটনা তোমার, কি? কয় ঠিক আছে, আমি এগুলি শুনি, এগুলি এরকম বাঁশি বাঁধলো তো আমি এদিক দিয়ে যাই, আমার সহ আমি উপরে দিয়ে যাই, ফুল টুল করে ফুলের বাগান থেকে আমার ভুবনে আমি যাই। তা তোমার মাঝখানে যাওয়ার পথে তোমার এই গ্রামটা, এই নদীর পারে এই সাইডটা পরে, আর তোমার আমি খেয়াল করছি বাঁশির সুর কোন দিক থেকে আসার পরে দেখি যে তুমি এখানে বসে বসে হাতে একটা ছেলে, তুমি বাঁশি বাজাও। তো তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা না, যে আমি বহুদিন ধরে আমার সব মানুষের রূপকথার গল্পের মতো এগুলি বলে যে পরি দেখতে খুব সুন্দর, পরির সাথে মানুষের ভালোবাসা হয়, এগুলি হয় অনেক সময় সংসার টিকে, আবার অনেক সময় সংসার টিকে না। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে গেলাম না। তে বলতে হয় যে ঠিক আছে তেন যে তুমি এরকম, তোমরা ওই ছেলেটাও বলে যে জুয়েল বলে তোমারও আমার ভালো লাগে। পরি আর কিছু বলে না, যে ঠিক আছে আমার অন্য জায়গায় যাইতে হইব। তো পরি এরকম করে ওই দিনের ঘটনা এই জায়গায় শেষ। পরি আস্তে আস্তে উইরা উপর অন্যদিকে চলে গেলো। সে আমার তার ওই রাখাল ছেলেকে নিয়ে রাত্রে আইসা পড়লো। তারপরে আবার 2-3 দিন পরে ঘটনা, ঠিক আছে, যে তার তো অভ্যাস, তার মা বলে তুই রাত্রেবেলা বাঁশি বাঁধাতে যেতে হবে, কাম রাত্রেবেলা বাঁশি না বাঁধলে পরি আসে না, দিনের বেলা এগুলি হয় না। তো এখন সে এইগুলি করলো, যে আবার 3 দিন পরে সেই একই সেম ঘটনা, ওই নদীর পাড়ে গিয়ে বাঁশি বাঁধালে পরে অনেকক্ষণ পরে রাত্র সেই 1-2-1টার দিকে পরি আসে। তো এরকম করতে করতে বেশ কয়েকদিন হইলো। তার চেহারাও সুন্দর, পরিরও তার ভালো লাগছে, তারও ভালো লাগছে। এখন পরি কইতে না, আমি তোরে আমাকে দেশে নিয়ে দাম, ঠিক আছে, পছন্দ হয়েছে, তোরে আমি বিয়ে করুম। ঠিক আছে, এখন তো কয় না আমি মানুষ সন্তান, তুমি ওইগুলো পড়ি, ঠিক আছে, আমার আব্বা আম্মা জানলে আমার আর এইদিকে আসতেই দিব না। কয় না মানবো না, কোনো কিছু না, এটা মানে না। তো এখানে কোনো কিছু মানতে চায় না। শেষ পর্যন্ত পায়ে রাত্রি পরি এসে তারে ডিস্টার্ব করতো এবং তারে এরকম করতো। তো আস্তে আস্তে মেট্রিক পরীক্ষা দিল আমার সাথেই, বেসমেন্ট 1983 সালে মেট্রিক পরীক্ষা দিল। সে আস্তে আস্তে 81 সালে তো 9, 10, 7 পরে, তার 2 বছর পরে সে মেট্রিক পরীক্ষা দিলে সে আস্তে আস্তে ঢাকা আসলো, সে কলেজে ভর্তি হলো। ঠিক আছে, তো এখন মনে করেন তার এক বোন ছিল, সেটা আবার খুব সুন্দরী ছিল। এখন তার বোনের বিয়ে শাদী হবে। এখন ওই পায়ে রাত্রি দেখতো, তার আম্মা দেখতো, খেয়াল করতে, আলাদা রুম ছিল বাসার ভিতরে, যে গভীর রাত্রে ঘরের মধ্যে সে কার সাথে কথা বলে। ঠিক আছে, তো এইগুলি তো প্রথমে বিশেষ করে না, পরে দরজা উকি দিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে সুন্দর একটা মেয়ে, তার মশারি এরকম বাতাস যখন আসতো পুড়িয়ে, সে বলতো যে খুব সুগন্ধ থাকতো শরীরের ভিতরে, আর এরকম হালকা একটা ঠান্ডা বাতাস আসতো, এবং ঘরের যে জানালার পর্দা এগুলি সব এগুলি সরে যেত। সে কীভাবে আসতো, হয়তো বা প্রজাপতি হইয়া, তারা কত রূপ ধরতে পারে কী করে, ঘরের মধ্যে আইসা তার সাথে এরকম বসে গল্প করতো, এবং শেষ রাত্রে পর্যন্ত ফজরের আজানে আগ পর্যন্ত এরকম গল্প করতো। তো পরের দিন সে দেখা যায় এত রাত্র কথাবার্তা বললে পরের দিন কি সহজে কি ঘুম ভাঙে, দেখা যায় ঘুমের থেকে উঠতে 10টা-11টা বাজে যায়। তো তার মা খেয়াল করলো আমার সাথে যে বলছে যে এরকম হইলে তো দেখা যায় আমার ছেলেটা এরকম এখন পড়ালেখার সময় এখন সে এরকম মেট্রিক পরীক্ষার আগে সে এরকম করে, সে রাতে দেরি করে এরকম জায়গায় কথা বলে, পরের দিন সকালে দেরি করে উঠে, আর তারে কোনো কিছু বললে তার মেজাজ গরম হয়ে যায়, হঠাৎ করে মানুষের সাথে রাইগা উঠে। তা ঠিক আছে, পরে এইগুলি সে করলো, চিন্তা ভাবনা করলো, পরে চিন্তা করলো যে তোর সাথে কিছু আছে। কয় না আম্মা, আমার সাথে কিছু নেই, এটা শিকার যায় না। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল,
ডাক্তার পালসার সব পরীক্ষা করলো, আপনার ছেলে তো ঠিকই আছে, হয়তো বা রাত্রেবেলা কোনো ভয় পায়, একা একা রুমে পড়ে তো, বা কিছু দেখছে হয়তো বা এটা আস্তে আস্তে এরকম তার সাথে কেউ ওরে দিয়েন, বা এরকম থাকলে মানুষের সঙ্গ থাকলে সেটা ঠিক হয়ে দেবো। তো এরকম ভাবছে যে ওষুধ দিছে, যে ঘটনা 3-4 দিন পরে, 7 দিন পরে দেখা দেয় আবার সেরকম এরকম সে করে। একদিন দেখা দেয় ঘুমের থেকে উঠলো, উঠার পরে নাস্তা পানি না কি দিল, সে সব এরকম ছুঁড়ে ফেলাই দিতেছে। ঠিক আছে, না আমি এগুলি খামো না, আমার জন্য আনো মিষ্টি আনো, তারপরে আমার জন্য এরকম পিঠা বানাও। তো আর আম্মাকে এখন এই সকালবেলা এরকম মিষ্টি করতে কেন, বাসার থেকে বাজার হলো দূরে 1.5 মাইল 2 মাইল, এখান থেকে হোটেল থেকে পিঠা বানাইতে হলে তো সময় লাগবে। কয় না আমার এখন খাইতে মন চাইছে তেন। তো চোখগুলি কেমন বড় বড় লাল লাল, সবাই খেয়াল করলো। ঠিক আছে, তখন আমার বললো যে কি সমস্যা, এটা তো মানা যাইতেছে না। পাশের বাড়ির থেকে লোকজন একটা আসিল, ভদ্রলোক, আমরা ওনারা কাকা বলতাম, ওনারা বলতাম যে কবির কাকা, তো উনিও আসলো। ও কী হলো বাবার, তোমার এরকম খাওয়া দাওয়া করতেছো না, তোমার পিঠা তোমার আম্মা ঠিক আছে পরে বানিয়ে দেবো। কয় না 3-4 জন ধরে রাখতে পারে না, পিঠা আমার খাওয়াইতে দিব, আমার মিষ্টি খাওয়াইতে দিব। তো পরে বুঝছে যে একজন কেউ মুরব্বী ছিল একজন পাশে, যে কিছু একটা ভর করছে, তা ওনারা হুজুরের কাছে নিয়ে গেল। পরে তারপরে তো হুজুরে দেখে, তো হুজুরে যখন দেখাবে এই জন্য আরও রাগারাগি। ঠিক আছে, হুজুরের কাছে যাইবো না কোনো মতি, না আমি হুজুরের কাছে যাবো না, হ্যান তেন মুখ মানুষের ধীরে সইরা ফালাই দেয়। তো হুজুর অনেকক্ষণ পরে একটা গোপনীয় ঘরে নিয়ে তারা নিয়ে রুমের বাতিটা নিবে, তারপরে একটা মোমবাতি জ্বালা তারা পরীক্ষা করলো, কি আমল টামল করলো, দেখলো যে তার সাথে একটা পরী আছে, যে এটা অবশ্যই এমনি কোনো ক্ষতি করে না, কিন্তু এটা সহজে ছাড়তে চায় না। ঠিক আছে, তার বর করছে এবং সেই কারণে সে এগুলি করে, এবং এটা অনেকদিন পর্যন্ত থাকবো। এই কথা বলার পরে তো মনে করেন সমস্যা, কারণ দূর আমার ছেলে এরকম সামনে কত উজ্জ্বল ভবিষ্যৎ, পরি যদি এরকম ডিস্টার্ব করে, এরকম সমস্যা করে, তাহলে তো তার লাইফে কেরিয়ার করতে কোনো সমস্যা হবে। তো এটা তো সারানো দরকার। ঠিক আছে, তারপরে কবিরাজ ধরলো, তো কবিরাজ একটা আইসা অনেকক্ষণ বাড়িঘর পরীক্ষা করলো। বাড়িঘর পরীক্ষা করার পরে দেখা যায় বাড়ির সামনে আবার একটা বড় একটা সেই শিলকুড়ি গাছ ছিল, কুড়ি গাছ, রেন্ডি করেই বলি আর কি, অনেক উঁচা। ঠিক আছে, তো ওইখানে সেই মাধ্যমে কী করতো, সকালবেলা উঠটা এক লাফে বলে করির গাছে উঠতে পড়ে অনেকক্ষণ বসে থাকতো, ঠ্যাং উল্টা মাথা নিচে দিয়া। কিন্তু সবাই বলতো যে কি পাগলামি করতেছে, মনে হয় ঠাস করে ফিরে যাবে, না অনেকক্ষণ 1 ঘন্টা এইভাবেই থাকতো, কিন্তু কোনো কিছু হইতো না তার। ঠিক আছে, মাঝে মধ্যে ঘরের মধ্যে যেগুলি সিজন ছিল আম কাঠল, এগুলি তো জ্যৈষ্ঠ মাসে হয়। দেখা যাবে যে শীতকালে ঘরের মধ্যে এগুলি আঙ্গুরের সিজন না, আমের সিজন না, টেবিলের মধ্যে আম আঙ্গুর এগুলি ভর্তি। ঠিক আছে, এবং এগুলি সে মানুষরা অনেকে খাওয়াইছে, সবাই খায় বলে তো খুব মিষ্টি লাগে। তো এখন তার মা চিন্তা করলো যে কবির যদি এরকম সমস্যা করে, তার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, তারা বিয়া শাদি করতে পরিয়ে ধরছে, এগুলি তো কোন সময় এগুলি জিত বেশি, হঠাৎ করে একবার নিয়ে দেখা দেশে উদাব করে একদম 3-4 দিন পরে কোনো খবর নাই, কইগুলো কে কইতে পারে না। তো হুজুর একটা পরে ওই হুজুর কইতে এটা তো খুব শক্ত, এই পরীক্ষাতে 2টা জিনও আছে। ঠিক আছে, এখন তাকে খেদাই তৈলে এই বাড়িটা বন্ধ করতে হইব, তারপরে বিভিন্ন তাবিজ কবজ কইরা, তারপরে লোহা গাড়তে হইব এরকম চারিপাশে, এগুলি করার পরে তারপর যদি পড়ি যায়, তারপরে তারা চিন্তা করে টাইম ঠিক করলো। ঠিক আছে, অমুক দিনে আসরের নামাজের পরের থেকে আমল শুরু হইবে, এবং রাত্র 12টা-1টা পর্যন্ত হুজুররা ওইখানে চাটায় পাটায় আনছে, যে নামাজ যেখানে পড়বো ওইখানে জামাতে সবাই পড়বে। এগুলি কইরা গ্রামের মানুষজন সব জড়ো হয়ে গেলো। এগুলি সব তার আম্মা আমারে বলছে, আমি এগুলি মনে রাখছি আর কি। এখন তারা এগুলি বলি, সেগুলি হাসে। সে এখনও জীবিত, তার আম্মা অবশ্য অসুস্থ, তার আব্বা নাই, কিন্তু সেইগুলিগুলি হাসে, কয়ে আমি এগুলি করতাম খুব। আমি তোমার আম্মা তোমারে বলছে, তোমার কি এগুলি মনে আসেনি? হাসে, এইগুলিগুলি বিশ্বাস করতে চায় না। তারপরে এইগুলি পরে সে হুজুর টুজুর আনলো, হুজুর হওয়ার পরে হুজুরে তদবির করলো, করার পরে যে কয় না আমি যাবো না, আমি সারব না, ওরা আমার ভালো লাগছে হেন তেন। তোমার ভালো লাগলে মানুষের সাথে পরি কোনোদিন বিয়া শাদী হয় নাকি? এগুলি কইলে আজগবি ঘটনা। কয় না তোমার ছাড়তেইব, কয় না আমি ছাড়ুম না। পরে হুজুরে করলো যে না ছাড়লে একেবারে বোতল আনলো, বোতলের মধ্যে তোমার বলে রাখবো, তার আজ আমি বন্দি করে দিলাম, কারণ তুমি কি ছাড়বা না বোতলের মধ্যে যাইবা। পরে বহুত যখন বয়টয় দেখাচ্ছে, পরে ঠিক আছে ছাড়মু, তাইলে হেয়ার কোনোদিন বিয়া শাদী করতে পারবো না। আমি এক পদ হেরে পছন্দ করছি, দূরের থেকে হ্যাঁ আমি দেখবো, খেয়াল করবো। কয় না হ্যাঁ বিয়া শাদী করবো কি না করবো এরকম গ্যারান্টি তো দিতে পারে না। তার ছেলে মেয়ে, তার মা আছে একটা মাত্র ছিল, বিয়া শাদী করবো, তোমার সমস্যা কি? তুমি এখন কী চাও? কয় তাহলে আমার অনেক কিছু মিষ্টি দিতেইব, তারপরে খাসি দিতেইব। এইগুলি দিয়া ওই তাকে বাড়ির পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের কাছে একটা নদী আছে, ওইখানে গিয়া ওই তারা একলা নিয়ে এগুলি দিতেইব। তো এখন তো সারাইতেইব, কি আর করা। তখন মনে করেন কষ্ট করে সেই প্রায় 20 কেজি মিষ্টি, ওই 20 কেজি মিষ্টি দিতেইব, সাদা মিষ্টি, অন্য কালার মিষ্টি নিব না। ঠিক আছে, তারপরে আস্তে একটা ছাগল, এইগুলি অনেক পয়সা খরচ হয়েছে। তখনকার যুগেই প্রায় 10-12-15 হাজার টাকা লাগিয়ে গেছে। কারণ লাগিয়ে গেলে কী করুন যাবো, ছেলে তো বাঁচাইতেইব। তো এই সমস্ত ঘটনা কাণ্ডকীর্তি করার পরে
তো অনেক কষ্ট করার পরে এইগুলি একদিন রাত্রে ঠিক করলো যে রাত 12টার পরে সে একলাই যাইতে হইব, ঠিক আছে, পাশে লোকজন দাঁড়ায় থাকবো, কিন্তু ওই খালপাড়ের ওই যে ব্রিজের কাছে নিয়ে ওইখানে সে দিলে তারপরে এইগুলি আস্তে আস্তে ঠিক হইব। পরে দিল, দেওয়ার পরে দেখলো যে পরের দিন সকালে দেখে যে ব্রিজের কাছে যায় যে ছাগলের হাড্ডি মাড্ডি সব পড়ে রয়েছে, কি এবার কারা খায় ফেলাইছে, মিষ্টি তো নাই। তারপরে কয়েক রাত্রে একটু স্বপ্ন টপ্নে দেখছে, তারপরে হুজুরে আমল টামল শিখিয়ে দিল, শিখিয়ে দেওয়ার পরে মোটামুটি ভালো। তারপরে আর তেমন কিছু মানে এখনও সে ভালোই আছে, এখন আর তার কোনো পরিটরি আতঙ্কিত করে, সে এখন সুস্থ স্বাভাবিক আছে। এই হলো আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।